দুই দিনে দেশ অচল হবে, আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল। ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করল কাতার। জানাবো অপহরণের নাটক সাজিয়ে পৌনে 4 কোটি টাকা লুটের অভিযোগ। ইরানকে সত্যি পারমাণবিক শক্তিধর, যুক্তরাষ্ট্রের দাবি কতটা গ্রহণযোগ্য। এবং সর্বশেষ জানাবো হত্যা মামলায় আইফের জামিন নামঞ্জুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 2 দিনে দেশ অচল হবে, আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল। সম্প্রতি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়েছে যে আসিফ মাহমুদ বলেছেন, পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হয়ে যাবে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে শীর্ষক মন্তব্য করেননি আসিফ মাহমুদ। প্রকৃতপক্ষে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবি প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশন এর লোগোর আদলে তৈরি গজব ভিশন নামের একটি ফেসবুক পেজে গত 28 ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। গজব ভিশন পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে শুধু বিনোদনের জন্য সমসাময়িক খবর, ব্যঙ্গ, সার্কাজমে উপস্থাপন, সিরিয়াস হবেন না শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে 36 জুলাই 2025 লেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবে তৈরি করা হয়েছে। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করল কাতার। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির 2টি স্থাপনায় আঘাত হানার পর সোমবার ওই ঘোষণা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে কাতার এনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মুসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে, যে কারণে কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। কাতার এনার্জি বলেছে, ইরানের ছোড়া একটি ড্রোন মুসাইদ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কে আঘাত এনেছে এবং অন্যটি রাসলাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। বিশ্বের 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম দেশটির ওই কোম্পানি। ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতার এনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়ায় তা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। অপহরণের নাটক সাজিয়ে পৌনে 4 কোটি টাকা লুটের অভিযোগ। অপহরণের নাটক সাজিয়ে এক ব্যবসায়ীর প্রায় পৌনে 4 কোটি টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকার সিএমএম কোর্টে মামলাও হয়েছে। ঢাকা মহানগর ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়েন্দা পুলিশের এসি তারেক সেকেন্দারের নেতৃত্বে 11 সদস্যের পুলিশ একটি টিমের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, আমি চট্টগ্রামের খাতুনগঞ্জ বিভিন্ন বাজার থেকে সরাসরি ইম্পোর্টারের নিকট হতে কসমেটিক আইটেম, থান কাপড় ক্রয় করে ঢাকার ইসলামপুর এবং চকবাজারে বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করে থাকি।
গত বছরের 8ই নভেম্বর রাত 11:30টার দিকে আমার ওয়ারির বাসায় মহানগর ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়েন্দা পুলিশের এসি তারেক সেকেন্দার এর নেতৃত্বে 11 সদস্যের পুলিশ একটি টিম আমার বাসায় 13 বছরের একটি মেয়েকে অপহরণ করে রাখা হয়েছে এই কথা বলে জোরপূর্বক বাসায় ঢুকে বাসা তল্লাশি করে। তিনি বলেন, বাসা তল্লাশির নামে আলমারিতে রাখা 4 দিনের মোট 3,75,23,000 টাকা, 7 থেকে 8টি ব্যাগ ভর্তি করে ডাকাতি করে নিয়ে যায়। একই সঙ্গে তারা 6 লাখ টাকার জাল নোট ঢুকিয়ে আমার 2 জন কর্মচারীকে ধরে নিয়ে আসে ওয়ারি থানায় মিথ্যা মামলা দেয়। সেই সঙ্গে আমার ব্যবসার সকল কাগজপত্র ও নথিপত্র ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়। আমি ঘটনার সময় ব্যক্তিগত প্রয়োজনে মালয়েশিয়া অবস্থান করছিলাম। দেশে ফিরে আমি টাকা উদ্ধারের জন্য ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট যোগাযোগ করে টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে গত 8ই ফেব্রুয়ারি আমি ঢাকা সিএমএম কোর্টে ডিবির এসি তারেক সেকেন্দার 11 পুলিশ সদস্য সহ মোট 13 জনের বিরুদ্ধে একটি মামলা করেছি। ডাকাতদের মধ্যে একজনের জাল টাকার মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে দেওয়া 164 ধারায় জবানবন্দি হয়েছে। পরবর্তীতে তাকে আমার মামলায় সাক্ষী করা হয়। বিজ্ঞ আদালত মামলার সকল কাগজপত্র নথিপত্র পর্যালোচনা করে মামলাটি গ্রহণ করে এবং পুলিশ সুপার পদমর্যাদায় কোনো কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে প্রতিবেদন দেওয়ার জন্য ডিআইজি পিবিআইকে নির্দেশ দেন। মামলার বাদী মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, আমি বংশ পরম্পরায় একজন ব্যবসায়ীর ব্যবসার মূলধন হারিয়ে আমি আজ দিশেহারা। আমি ন্যায় বিচার ও টাকা উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর? যুক্তরাষ্ট্রের দাবি কতটা গ্রহণযোগ্য? ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এই হামলার যৌক্তিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে বলেন, এই অভিযানটির লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা। তিনি আরও ইঙ্গিত দেন যে শাসন পরিবর্তনও এই হামলা লক্ষ্যগুলোর একটি। তিনি ইরানের বিরোধী গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, আমরা শেষ করলে তোমরা তোমাদের সরকার দখল করে নাও, এটি তোমাদের জন্যই হবে। প্রজন্মের পর প্রজন্মে হয়তো এটাই তোমাদের একমাত্র সুযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলা সাহসী ইরানি জনগণকে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার সুযোগ তৈরি করবে এবং স্বৈরশাসনের জোয়াল সরিয়ে দেবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একে দেশটির বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতে একটি পূর্ব প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেন। অভিযানটির একটি যুক্তি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। ইরান বরাবরই বলেছে তাদের কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রধান মধ্যস্থতাকারী, শুক্রবার বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে যে তারা কখনোই বোমা তৈরির মতো পারমাণবিক উপাদান রাখবে না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পায়নি। মিলানোভিচ বলেন, ইরানের এখনও পারমাণবিক অস্ত্র নেই এবং থাকলেও তা ব্যবহারের প্রমাণ নেই। মিলানোভিচের মতে ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে, তবে তা অবশ্যই প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে।